গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। ঘড়িতে সময় এখন সকাল 10:30। আমরা সবাই চান করে টিফিন করে বেরিয়ে পড়েছি। গতকাল যেহেতু মাঘী পূর্ণিমার শাহী স্নান ছিল, তাই এই রাস্তা জুড়েও মানুষ হাঁটছিল। আজকে দেখো একদম ফাঁকা, তাই যতদূর এগিয়ে যাওয়া যায় টোটো করে এগিয়ে গেলাম। আমরা ছিলাম টোটাল 6 জন, রনকে নিয়ে 7 জন, যেটা একটা টোটোতেই ধরে যাচ্ছিল। কিভাবে যে ধরছিল সেটা আমরাই জানি। আর স্ট্রলারটাকে প্রতিবারই ফোল্ড করে টোটোর মাথায় দড়ি দিয়ে টোটো দাদাই বেঁধে দিয়েছিল প্রত্যেকবার। এবার বলি আজকে আমাদের সারাদিনের প্ল্যান কি। সকালবেলাতেই বেরিয়ে পড়েছি এবং ঘর ঢুকবো রাতে, এরকমই ঠিক হয়েছে। এখন যাচ্ছি আড়েল ঘাট। ওখানে গিয়ে প্রথমে নৌকায় চাপবো, তারপরে আমাদের সব থেকে কাছের যে পিপা পুল সেটা পেরিয়ে ওই পারে যাব, আখাড়া ঘুরবো এবং কুম্ভ মেলার যে মেলা, সব থেকে বড় যে মেলাটা সেটা ওই পারে আছে, তো সেটা আমরা ঘুরবো। আজকে আকাশ একদম পরিষ্কার, রোদও বেশ তীক্ষ্ণ উঠেছে। আগের ভ্লগেও বলেছি, এবারও বলছি, সঙ্গে ওড়না, ছাতা, টুপি অবশ্যই রাখবেন এবং ধুলোর জন্য রাখবেন মাস্ক। বাহ, ভাগ্যিস মৌ নেই, মৌ থাকলে আরেকটা কিনতো। আড়েলঘাট পৌঁছে দেখলাম প্রচুর নৌকা দর্শনার্থীদের নিয়ে আসল সঙ্গম স্থলের উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের সবারই ওটাই করার ইচ্ছা ছিল, তাই দীপ আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে চলে গেল খোঁজ নিতে যে কোথায় টিকিট কাটতে হবে, কোথা থেকে নৌকা চাপতে হবে। সেই সময় আমরা একটু এদিক ওদিক ঘুরলাম। বুকুন আর রণ দুটো বাঁশি কিনে খানিক বাজিয়ে নিল। তারপরে মাথায় তিলক কেটে ওখান থেকে চলে এলাম, কারণ আজকের মতো সাধারণ মানুষের জন্য নৌকা পরিষেবা বন্ধ। যে কটা নৌকা আমরা দেখেছিলাম ওগুলো সবাই ফিরে আসছিল, কারণ অনেক ভিআইপি মানুষজন এসেছে, তো তাদের সিকিউরিটির জন্য এমন সিদ্ধান্ত। যাকে ভাগ্যে না থাকলে যা হয় আর কি। সকালটুকু নষ্ট হলো এই যা। এখন সবার ভীষণ খিদে পেয়েছে। সামনেই কাছাকাছি যা খাবার দোকান পাবো সেখানে ঢুকে আগে লাঞ্চটা সেরে নেব। গঙ্গা আর যমুনার জলের রং কিন্তু আলাদা আলাদা। এই ভিডিওটা মন দিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে ওই পারে গঙ্গা, এই পারে যমুনা, মাঝখানে সঙ্গমস্থল। আমাদের সবার এতটাই খিদে পেয়ে গেছিলো যে রাস্তার ধারে যাই দোকান দেখেছি তাদেরকেই জিজ্ঞেস করেছি যে লাঞ্চ হবে কিনা, মানে ভাত তরকারি হবে কিনা, মানে যাই হবে তাই খেয়ে নেবো, এত খিদে পেয়েছে। তো অবশেষে একটা দোকান পেলাম, যেই দোকানটায় খাবার খেয়ে আমরা সকলে ফিদা হয়ে গেছি। একদম আমাদের বাড়ির তরকারির মতো, ফুলকপি আলুর তরকারি, ভাত আর ডাল। রণ এখন ঘুমাচ্ছে ওর স্ট্রলারের ভিতর, কারণ ওই মেলার মধ্যেই ম্যাগি বিক্রি হচ্ছিল, সেখান থেকে 1 প্লেট ম্যাগি কিনে ওকে খাইয়ে দিয়েছি, তাই ওর পেট ভর্তি, এখন ঘুমাচ্ছে। রাস্তার ধারে যা যা খাবার দোকান দেখলাম সেগুলো বেশিরভাগই অস্থায়ী, শুধুমাত্র এই কুম্ভের জন্যই ওরা এসে বসেছে। খাওয়া দাওয়া সেরে একটা টোটো ধরে আমরা গেলাম নদীর ওই পারে। গঙ্গার ওপর দিয়ে যে অস্থায়ী ব্রিজগুলো তৈরি করা হয়েছে সেগুলো দিয়েও যাওয়া যেত, কিন্তু আমাদের কাছাকাছি যে অস্থায়ী ব্রিজটা ছিল সেটাতে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে টেম্পোরারি বন্ধ করে দেওয়া হয়েছিল।
এখানেও একটা লিমিট অবধি টোটো যাবে, তারপরে আর যেতে পারবে না, তাই আমাদের নামিয়ে দিল। আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে তো কোনো অসুবিধা নেই, কারণ ব্যাগপত্র সব স্ট্রলারে ঝুলিয়ে দিয়েছি, স্ট্রলারের নিচের যে জায়গা আছে সেখানে রেখে দিয়েছি। আমরা এখন দুহাত খালি নিশ্চিন্তে হাঁটছি। এখন রোদের তেজটাও কমে গেছে। এখানে প্রায় আমরা 3 থেকে 4 কিলোমিটার হেঁটেছি, তবে গিয়ে মেলার মধ্যে প্রবেশ করেছি। এবং আমাদের এখন গন্তব্য হলো লেটে হুয়ে হনুমানজির মন্দির। এই গোটা কুম্ভ মেলাটা ঘোরার জন্য আপনাকে প্রায় 3 থেকে 4 সপ্তাহ থাকতে হবে। 2-3 দিনে এটাকে কভার করে ফেলা একেবারেই অসম্ভব। একটা সময় আমার মনে হচ্ছিল চুপ করে বসে শুধু মানুষ দেখি, ভিন্ন রাজ্য, ভিন্ন ভাষাভাষী, ভিন্ন সংস্কৃতির মানুষ এই একটা জায়গায় একত্রিত হয়েছে। উদ্দেশ্য কিন্তু একটাই, ধনী দরিদ্র, জাত পাত ধর্ম সব ভুলে গিয়ে এই কুম্ভক্ষেত্রে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের শহরগুলিতে বর্ষাকালীন শীতকালীন যে মেলাগুলো হয়, কুম্ভ মেলার একটা অংশ কিন্তু আমার চোখে পড়লো ঠিক ওই রকমই। জামা কাপড়, শীতের পোশাক, জুতো, ব্যাগ, এই ধরনের প্রচুর দোকান রয়েছে। আর খাবার দোকান তো আছেই, ওটা ছাড়া যে কোনো মেলাই অসম্পূর্ণ। প্রথমে আমরা গুগল ম্যাপ খুলে সেই অনুযায়ী যাচ্ছিলাম, কিন্তু পরে বুঝলাম যে এখানে কুম্ভ মেলার জন্য অনেক রাস্তাই বন্ধ করে দিয়েছে, তাই গুগল ম্যাপ দেখে যাওয়া সম্ভব নয়। কাছাকাছি যে পুলিশদের পাচ্ছিলাম তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারা যে রাস্তা দিয়ে বলছিল সেদিক দিয়েই যাচ্ছিলাম। রাস্তা আর শেষ হচ্ছিল না, দীর্ঘ পথ পেরিয়ে আমরা গিয়ে পৌঁছলাম লেটে হুয়ে হনুমানজির মন্দিরে। ওখানে পৌঁছে দেখলাম বিশাল এক লাইন মন্দিরের ভিতরে ঢোকার জন্য। তাই বাইরে থেকেই তাকে দর্শন করলাম এবং তার উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম জানালাম। ফিরেই আসছিলাম, কিন্তু খুব সুন্দর একটা মন্দির দেখে থমকে গেলাম। যদিও অনেক সিঁড়ি উঠতে হবে বলে আমরা বাইরে থেকেই দর্শন করছিলাম, কিন্তু মা আর স্বপ্না পিসি চলে গেল ভেতরে। ওরা ফিরে আসতেই ওদের ফোনে তোলা একটা ছবি দেখাতেই আমরা ছুটলাম ভিতরে। কেন ঢুকলাম দেখে নাও তোমরা নিজের চোখেই। খেয়ে নাও। মা আর স্বপ্না পিসির জন্য এই অসাধারণ দৃশ্য থেকে বঞ্চিত হলাম না। কি অপূর্ব, কি বিশাল এক যজ্ঞ চলছে চারিদিকে, আমাদের কল্পনারও বাইরে। যারা এখন কুম্ভমেলা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আখাড়া কিন্তু উঠে গেছে। বড় বড় সাধু মহাত্মারা তারা কিন্তু চলে গেছে নিজ নিজ আখড়ায়, এবং কল্পবাসও শেষ হয়ে গেছে। তবুও আসুন সঙ্গমে স্নান করুন, ওটাই কিন্তু আসল উদ্দেশ্য হওয়া উচিত। কারণ এই 144 বছর পরের যোগ আপনার জীবনে আর আসবে না। প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ আসবে। তাই সেখানে আপনি সাধু মহাত্মা এবং মেলাও দেখতে পারবেন, কিন্তু স্নানটা এইবারে করুন। আমাদের পাগুলোর অবস্থা একেবারেই শোচনীয়,
তাই বাধ্য হয়ে এই টানা ভ্যানটাকে আমরা ভাড়া করলাম, যেটা আমাদের সকলকে একটু এগিয়ে দেবে এবং পার হেড 100 টাকা করে ভাড়া নেবে। কি যে মজা লাগছিল এটাতে চেপে। এটাই বাকি ছিল, 16 কালা পূর্ণ হলো। ওই ভ্যান থেকে নেমে আবার হাঁটা লাগালাম। সকলের পায়ের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও যেহেতু একটু রেস্ট হয়ে গেল, তাই আবার নতুন উদ্যমে হাঁটতে শুরু করলাম। এখন আমাদের গন্তব্য হলো বোট ক্লাব। ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো রাত 9টা অবধি একটা লেজার শো হয়, সেইটা দেখব। মাঝে পড়লো নৈনী ব্রিজ, এটাকে নিউ যমুনা ব্রিজও বলা হয়। এত সুন্দর কালার চেঞ্জ হচ্ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন কিন্তু 9টা বেজে গেছে। ভেবেছিলাম আজকে আর দেখা হলো না। ফিরেই আসছিলাম, ঠিক তখনই শুরু হলো এই শোটা। পুরো শোটা এখানে দিতে পারলাম না, কারণ যে গানের সাথে বাজছে সেই গানটা যদি আমি ইনক্লুড না করি তাহলে দেখে মজা নেই। আর গানটা যদি আমি এই বড় ভ্লগে ইনক্লুড করি তাহলে কপিরাইট চলে আসার ভয় আছে। তাই জন্য এটাকে আমি আলাদা করে একটা ভ্লগে দেবো, সেটা অবশ্যই দেখে নেবেন। আর যারা এখনই কুম্ভ প্ল্যান করছেন তারা কিন্তু এটা মিস করবেন না। যখনই কোথাও বেড়াতে যাই এবং সেখান থেকে বাড়ি ফিরি ভীষণ দুঃখ লাগে, মনটা খারাপ হয়ে থাকে যে বাড়ি ফিরে আবার সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। কিন্তু এইবারটায় মনটা কেমন যেন ফুরফুরে হয়ে আছে, বুক ভর্তি ভালো লাগা নিয়ে বাড়ি ফিরছি। আর এই গোটা ট্রিপটার জন্য দীপকে একটা বড় থ্যাঙ্কস, কারণ সব কিছু প্ল্যান করেছে ও, এবং ও যদি এত সুন্দরভাবে পুরোটা মেনটেন না করতো, এত নির্বিঘ্নে আমরা বোধহয় এই ট্যুরটা কমপ্লিট করতে পারতাম না। এখন আমরা নৈনী থেকে যাচ্ছি বেনারস। সকাল 9টায় বেরিয়েছি, বেনারস পৌঁছেছি দুপুর 1টায়। আমার পিস্তুত ভাই, যে আগের বারেও যখন বেনারস গিয়েছিলাম দেখা করতে এসেছিল, ওখানেই ওর অফিস, এবারেও তার অন্যথা হলো না। ও দেখা করতে এসেছে ঠিকই, কিন্তু ওকে দেখে মনটা খারাপ হয়ে গেল। বেচারার হাতের রিচটা কিছুদিন আগে পড়ে গিয়ে ক্র্যাক হয়ে গেছে, তো সেটাকে এখন প্লাস্টার করা আছে। আবার ডান হাতেই হয়েছে। কি মুশকিল, বাড়ি থেকে এত দূরে থাকা, আবার যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আরোই মনটা খারাপ হয়ে থাকে। যাই হোক, আমরা স্টেশনে সবাই লাঞ্চ করে নিলাম এবং বেনারস থেকে ট্রেনে চেপে পড়লাম, নামবো দানাপুরে। বেনারস স্টেশনে যেখানে আমরা লাঞ্চ করলাম ওখান থেকেই রনর খাবার নিয়ে নিয়েছিলাম, ঝাল ছাড়া ফ্রাইড রাইস। এখানে সিটগুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে, ডান দিকের সাইড আপার লোয়ারটা আমাদের, আর একদম পাশেরটাতেই মায়েরা সবাই রয়েছে। ওই দেখো, দেখতে পাবে স্বপ্না পিসিকে একটুখানি দেখা যাচ্ছে, বাকিটা সবাই ভেতরে ঢুকে আছে। তো এবার রনকে খাইয়ে দেবো। বেনারসে আমরা ট্রেন চেপেছি দুপুর 3:30, সেটা দানাপুরে নামার কথা সন্ধ্যে 6:30, কিন্তু লেট করে নামালো সন্ধ্যে 8:30। এদিকে রাজেন্দ্রনগর থেকে আমাদের ট্রেন ছিল রাত 9:30, 9:25 নাগাদ। তো আমরা তো ভীষণ ছুটতে ছুটতে অটো ধরলাম এবং অটোও আমাদের খুব তাড়াহুড়ো করে নিয়ে এলো। অটো থেকে নেমেই লাগিয়েছি ছুট, যে যার ব্যাগ নিয়ে। এসে দেখি প্ল্যাটফর্ম ফাঁকা। এক মুহূর্তের জন্য থমকে গেছিলাম, ট্রেন কি চলে গেল? তারপর দেখি ও বাবা, ট্রেন দেয়নি এখনও। তারপরে ট্রেন এলো, ট্রেন আসারও 5-10 মিনিট পর দরজা খুললো, তারপরে আমরা চাপলাম। এরপর গোটা রাত ট্রেনে কাটিয়ে ভোর 6টার সময় বর্ধমান নামলাম। এখন বাড়ি যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে। এখনও অবধি একটা ঘোরের মধ্যে আছি। চলো, এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভ্লগে।